সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং মাঠ পর্যায়ের মেন্টরিং এবং মনিটরিং কার্যক্রমে নিয়োজিত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার মাই ক্লাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে পঠন দক্ষতা বৃদ্ধি কি করে করা যায় সেই বিষয়ক। তো আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের নির্দেশক্রমে এবং তার তত্ত্বাবধানে আমরা একটি পঠন দক্ষতা বৃদ্ধি বিষয়ক ম্যানুয়াল তৈরি করেছি। তো সেই ম্যানুয়ালটারই আমি ধারাবাহিক ক্রমে একটি পরিচিতি করব। যে প্রথমে যে পরিচিতি পর্ব আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল প্রণয়নের কার্যক্রমে যারা জড়িত ছিলেন তাদেরকে এখানে আমাদের সার্বিকভাবে সহায়তা করেছেন আমাদের এডিপিও স্যার, এবং সার্বিক নির্দেশনায় দায়িত্ব পালন করেছেন আমাদের ডিপিও স্যার। এবং আমাদের এই হলো আমাদের ম্যানুয়াল প্রণয়ন বিষয়ক যে কমিটি, তাদের সেই কমিটির চিত্র, স্থির চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আর কথা না বাড়িয়ে ম্যানুয়ালটা ধাপে ধাপে কিভাবে এসেছে, একটা নির্দেশিকা আছে যে এখানে লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম অভিভাবকদের জন্য এটা একটা সিনপসিস আকারে বলা আছে, আমি আর সেই দিকে যাচ্ছি না। এরপরে একটা সূচিপত্র আছে। তারপরে যেটা হলো যে আমাদের টিও স্যার এবং এটিও স্যারদের দায়িত্ব সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হলো যে আমরা প্রথমে যারা কর্মকর্তা বৃন্দ আছি আমরা এই ম্যানুয়ালটাকে সবাই ভালো করে পড়ব এবং পড়ে বোঝার চেষ্টা করব এবং সেই অনুসারে অন্যান্যরা কাজ করে কিনা, কারণ আমাকে মনিটরিং সুপারভিশন করতে হলে আমাকে ম্যানুয়ালটা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং বেজলাইন সার্ভে আমরা এই কাজটা করব। বেজলাইন সার্ভে করতে গেলে টুলস নির্বাচন প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে টুলস সম্পর্কেও আমার স্বচ্ছ ও সম্যক ধারণা থাকতে হবে। এরপরে প্রধান শিক্ষকদের সম্বন্ধেও একটা নির্দেশনা দেয়া আছে। প্রথম কথা হলো যে প্রধান শিক্ষকদের এই আমাদের কাজটা করতে গেলে আমাদের সকলেরই মানসিকভাবে তৈরি থাকতে হবে এবং শিক্ষকদেরকে উদ্দীপ্ত করতে হবে যাতে আমরা শিক্ষার্থীদেরকে যে আজকে যে একটা ডিপ্লোরেবল অবস্থা, একটা কি বলে যে একটা রব উঠে গেছে যে প্রাইমারিতে বাচ্চারা বাংলাও চলে পড়তে পারে না, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী সে বর্ণমালা চিনে না, এই অবস্থা কি করে উত্তরণ করা যায়। তো সেইখানে আমাদের সকলকে জেগে উঠতে হবে, সজাগ হতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো বৈষম্যমূলক আচরণ আমরা না করি, কি যে কম পারে বেশি পারে সেই দিকটা। এবং ম্যানুয়ালটা আমরা এখানেও শিক্ষক যারা আমরা আছি আমরা সবাই ম্যানুয়ালটা পড়ব। প্রধান শিক্ষক যিনি থাকবেন তিনি পড়তে উদ্বুদ্ধ করবেন এবং ম্যানুয়াল অনুসারে কাজ করেন কি না, বা মূল যে টার্গেট যে শিক্ষার্থীরা পড়তে পারলো কিনা সেই আঙ্গিকে একজন শ্রেণী শিক্ষক পাঠ দেন কিনা সেটা তিনি দেখবেন। তারপরে যেটা হলো সহকারী শিক্ষকদের ক্ষেত্রে আমরা যদি বলি যে শিশুদেরকে তিনি যখন শ্রেণীকক্ষে পাঠ দেবেন তিনি একটা কৌশল অবলম্বন করেই দিতে হবে। সেটা শিক্ষক সহায়িকাতেও বেশ কিছু প্রত্যেকটা পাঠেই শিক্ষণ শেখানো কৌশল আছে। তারপরে আমরা এই ম্যানুয়ালের ভিতরেও অর্থাৎ কিছু কৌশল দিয়েছি যেটা আমাদের বাংলা বিষয়ক প্রশিক্ষণে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণে যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো আমরা আনার চেষ্টা করেছি। এবং এখানে যেটা হলো যে আমরা বোর্ডের ব্যবহারটা করব সুন্দরভাবে, হাতের লেখা। এখানে বলা হচ্ছে যে প্রত্যেক শিশু যেন কমপক্ষে একবার করে সেটা পড়েন, অর্থাৎ আপনি বোর্ডে যা লিখবেন সেই বিষয়টা। তো এখন তার আগে হলো যে এই পঠন দক্ষতা বৃদ্ধির আগে আমার একটা বেজলাইন সার্ভে করতে হবে। বেজলাইন সার্ভে কি, বেজলাইন সার্ভের প্রয়োজনীয়তা কি, বেজলাইন সার্ভে কিভাবে করব, বেজলাইন সার্ভে করার পরে সেই রেকর্ডটা কিভাবে রাখবো, এই নিয়ে বেজলাইন সার্ভের উপরে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আর এমনিতেও আমাদের অনেক শিক্ষক এবং কর্মকর্তা মহোদয় যারা ইসিএল এবং ডিপিএডের কোর্সের সাথে আমরা কাজ করেছি, মাঠ পর্যায়ে দীর্ঘদিন প্রাথমিক শিক্ষার সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি, তারাও বেজলাইন সম্পর্কে ধারণা আছে, স্বচ্ছতর ধারণাই আছে। তারপরও অধিকতর একটু সফট রিমাইন্ডারের জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এরপরে হলো যে আমাদের একটা সাধারণ নির্দেশনা আছে। প্রথম কথা হলো যে এই কার্যক্রমটি আমরা
আমাদের বরিশাল জেলায় ইউনিফর্মিটির সাথে একইভাবে প্রত্যেকটা উপজেলায় করার চেষ্টা করব, প্রত্যেকটা বিদ্যালয়ে একইভাবে করার চেষ্টা করব। সেটা হলো যে এখানে ৩য় থেকে ৫ম শ্রেণীর আমরা বেজলাইন সার্ভে করব এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রেরিত যে টুলস আছে, আপাতত আমরা প্রথম বেজলাইন সার্ভেটা আমরা সেই টুলস দিয়েই ব্যবহার করব। এটা একটা নমুনা টুলস, যদি এর চেয়ে কেউ বেটার টুলস বানিয়ে নিতে পারেন তাও করা যাবে, তবে সেটা সবচেয়ে ভালো হয় আমাদেরকে সেটা শেয়ার করলে, তাহলে আমরাও সেখান থেকে উপকৃত হব। ডিপিও অফিসের মাধ্যমে যদি আমরা সেটা শেয়ার হতে পারি, জানতে পারি, দেন ওইটা দ্বারা আমরা সবাই উপকৃত হব। কারণ প্রথম টার্গেট হলো আমাদের এই কার্যক্রমটা আমরা জেলাব্যাপী বাস্তবায়ন করব। তারপরে হলো যে বেজলাইন সার্ভে শেষ হলে আমরা এটি একটি রেকর্ড স্টকে রেকর্ডটা সংরক্ষণ করব এবং এই রেকর্ড স্টকটাও আমরা পরবর্তীতে দেখতে পারবো। তারপরে সেটা হলো যে এই রেকর্ডটা সংরক্ষণ করবেন বাংলা বিষয়ের শিক্ষক, যিনি ওই শ্রেণীতে ৩য়, ৪র্থ বা ৫ম শ্রেণীতে যিনি নির্দিষ্ট বাংলা বিষয়ের শিক্ষক, তিনি এই তথ্যটা সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ কনসলিডেশনের কাজটা করবেন। এক্ষেত্রে তাকে সহায়তা করবেন প্রধান শিক্ষক মনিটরিং এবং তদারকি কার্যক্রমের মাধ্যমে। তো এরপরে হলো যে এই যে বেজলাইন সার্ভে হয়ে গেল, রেকর্ডটা সংরক্ষণ হলো, তখন তো এইটা রিমেডিয়েট প্রসেসে যেতে হবে যে এইটা আমি এই তথ্যটা পেয়ে করব কি। তথ্যটা তো করার উদ্দেশ্য হলো যে আমি এদের পঠন দক্ষতা বৃদ্ধি করাতে চাই, সেই আঙ্গিকে আমাকে পাঠদানটা করতে হবে। সেটা কিভাবে করব, তার জন্য এখানে একটা পরিকল্পনা দেয়া আছে ৫ নম্বরে। আমরা দেখতে পাচ্ছি যে গণিত ও ইংরেজি বাদে অন্যান্য বিষয়ের শিক্ষকগণ যারা আছেন তারা পাঠদানটা এভাবে করবেন। কখন করবেন সেটাও আমরা আসতেছি। এই পাঠদানটা কখন করবেন, তারা তাদের নির্ধারিত পাঠকে বন্ধ রেখে না। ১ শিফটের যারা স্কুল তারা করবেন একভাবে, ২ শিফটের স্কুল যারা তারা করবেন একভাবে। আমি পর্যায়ক্রমে আসতেছি। তো এখানে বলা হচ্ছে যে ৩য় থেকে ৫ম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী বর্ণ চিনে না তারা বর্ণ স্তরের অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে বর্ণদলের শিক্ষার্থীদেরকে তিনি পাঠদান করাবেন এবং প্রধান শিক্ষক ঠিক করে দিবেন যে এই পাঠটা কে করবে। উনি চাইলে বাংলা বিষয়ের শিক্ষককে দিয়েও বর্ণ পড়াতে পারেন, চাইলে যদি উনি মনে করেন যে না অন্য একজন এই দায়িত্ব নেবেন, অর্থাৎ ৩০ জন শিক্ষার্থী থাকে, সেখানে যদি বর্ণ দলে ১৫ জন থাকে আর শব্দ দলে ১০ জন থাকে, আর শব্দ দলে যদি ৭ জন থাকে, আর ৫ জন যদি বাক্য দলে থাকে, আর ৩-৪ জন যা আছে তারা গল্প বলার স্তরে থাকবেন। তো এদেরকে এইভাবে ভাগ করে দিবেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট অনুসারে, অথবা এটা একটা নমুনা হিসাবে দেয়া হয়েছে, অথবা অন্য কোনোভাবেও প্রধান শিক্ষক এই ভাগটা করে দিতে পারেন। তো এই ভাগটা কিভাবে হবে, যে আসলে কখন হবে এই পাঠটা, যেটা আমরা এই ৮ নম্বরে একটু দেখি। ৮ নম্বরে বলা আছে যে ১ শিফটের বিদ্যালয়ে যারা ৪র্থ পিরিয়ডে ৭ম পিরিয়ডে হবে, আর ৭ম পিরিয়ডটা ৪র্থ পিরিয়ডে হবে। অর্থাৎ আমি আর রুটিনের দিকে যাচ্ছি না, আপনারা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপের যে রুটিনটা আছে সেখানে দেখে নেবেন যে রুটিনে ১ শিফটের ৭ম পিরিয়ডে প্রত্যেক দিন এসআরএমের জন্যই নির্ধারিত, এটা একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল। তো ওই ৭ম পিরিয়ডের ওই এসআরএমের পিরিয়ডটাই চলে আসবে ৪র্থ পিরিয়ডে, বাট এই কর্মসূচি যে ২ মাস ৩ মাস চলবে এই জুলাই পর্যন্ত, ততদিন পর্যন্ত এসআরএমের পাঠটা হবে না। এসআরএমের জায়গায় আমরা এই যে ৫ নম্বরে যেভাবে বিভক্ত করেছি পাঠটা, অর্থাৎ অতিরিক্ত একটা পাঠ হবে বাংলা বিষয়ের। আশা করি বুঝতে পেরেছেন যে এই ৪র্থ পিরিয়ডে তখন গিয়া বাংলার, অর্থাৎ বাংলার নির্ধারিত ক্লাসে তো বাংলা ক্লাস হবেই, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নির্ধারিত ক্লাসে তো বাংলাদেশ বিশ্ব পরিচয় হবেই, বিজ্ঞানের নির্ধারিত ক্লাসে তো বিজ্ঞান হবেই। তারপরেও ওই সাবজেক্টের টিচার যারা, তারা তখন ৩য় শ্রেণীর জন্য নির্ধারিত যে কক্ষ, ওই কক্ষে ঢুকে ৩-৪টা গ্রুপে ভাগ হয়ে ওনারা আলাদা আলাদা করে ছোট ছোট গ্রুপে একজন শিক্ষক ৫ জন ৭ জন ১০ জন করে স্টুডেন্ট নিয়ে বসে একটা নিরাময়মূলক স্পেশাল পাঠের দেওয়ার চেষ্টা করবেন। এটা যেখানে শিক্ষক খুব বেশি আছে, ১৫-২০ জন বা ১০ জন ১২ জন আছে, সেখানে এই কাজটা একটু সঠিকভাবে আর সুন্দরভাবে করা যাবে। যেখানে একটু কম আছে সেখানে একটু যদি
ডিফিকাল্টি হয় আমরা নিজেদের মতো করে স্থানীয় প্রশাসনের সাথে একটু কাস্টমাইজ করে নিব, কিন্তু মূল মেসেজটা হলো এটা। কতটুকু অ্যাচিভ করাতে পারি বাস্তবতার ভিত্তিতে সেটা ভিন্ন, কিন্তু মূল মেসেজ হলো এটা। এরপরে হলো যে আমরা ইসের রুটিন কি বলে যে রুটিনে পঠন এবং লিখন দক্ষতা উন্নয়ন অথবা সম্পূরক পাঠ সামগ্রী অনুশীলন বা সহকর্মী কার্যক্রম এসআরএনের এখানেও এই কথাটা বলা আছে 6 নম্বরে। তারপরে হলো যে যেখানে 2 শিফটের স্কুল তারা কিভাবে এটা ম্যানেজ করবে। 2 শিফটের স্কুল হলো যে প্রাক প্রাথমিকের ক্লাস আমরা জানি যে সকাল 11:30 পর্যন্ত হয়, তো সেখানে প্রাক প্রাথমিকের ক্লাস 11:30 শেষ হলে পরবর্তী শিফট শুরু হওয়ার আগে আধা ঘন্টা গ্যাপ আছে, ওই গ্যাপে আধা ঘন্টা গ্যাপে বর্ণ শব্দ বাক্য এবং গল্প এই দলকে অতিরিক্ত ক্লাস করাবে এবং এইটা প্রাকের রুমেই বসবে। প্রাকের রুমে গিয়ে ওখানে এরকম 4 জন শিক্ষক গিয়ে ওই শিক্ষার্থীদেরকে ওইভাবে ভাগ করবে। আর যেটা হলো যে গণিত এবং ইংরেজি বাদে সকল শিক্ষকগণ যার যার নির্ধারিত ক্লাসে 10 মিনিট শিশুদের পঠন স্তর অনুযায়ী পাঠদান করাবেন। অর্থাৎ ইন্টেন্সিভ একটা, এটা বলবো যে এমন একটা বিষয় যে গলায় ঘা হলে যে অবস্থা বা গলায় ক্যান্সার হলে বা শরীরের ভিতরে কোনো মরণ ব্যাধি হলে যেরকম নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে সব ওই মনোনিবেশ ওইভাবে করা হয়, এটাকে আমরা সেই হিসাবে নেব। অর্থাৎ যিনি বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়াচ্ছেন বা বিজ্ঞান পড়াচ্ছেন তিনি তার 40-45 মিনিটের নির্ধারিত ক্লাসে 10 মিনিট তিনি এই পঠন স্তর অনুসারে সময় দেবেন, আর বাকি 30-35 মিনিট তার নির্ধারিত রুটিনে নির্ধারিত এবং অ্যানুয়াল লেসন প্ল্যান অনুসারে নির্ধারিত পাঠের আলোকেই তিনি পাঠদান করবেন। এখন প্রশ্ন হতে পারে এই 10 মিনিট কাদেরকে পড়াবেন? যাদের দরকার, যাদের নিরাময় দরকার। যদি 25 জন স্টুডেন্টের মধ্যে যদি 5 জনের 10 জনের নিরাময় দরকার, ওই 5 জন 10 জনকে তিনি রিডিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য কিছু কৌশলে তিনি হয়তো 2টা শব্দ জিজ্ঞাসা করলেন, যদি শব্দ না পারে তাহলে দেখলেন যে যুক্তাক্ষরের সমস্যা, সেই যুক্ত বর্ণটা চেনানোর চেষ্টা করলেন। যদি যুক্ত বর্ণও না চেনে তাহলে বুঝতে হবে সেই ইন্ডিভিজুয়াল বর্ণই চিনে না, তাহলে সেইভাবে আর কি রিমেডিটা দিবেন। তখন ওই 10 মিনিটকে ক্লাসের নিয়ন্ত্রণ রাখার জন্য অন্যান্য শিক্ষার্থীদেরকে সে ওই পাঠের আলোকে হয়তো 5টা শূন্যস্থান করতে দিলেন, 2টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে দিলেন, একটু কাজে এনগেজ করে রাখলেন, অথবা বললেন যে পাঠের সাথে সংশ্লিষ্ট কোনো একটা ছবি আঁকো, একটু রং করো, এই বিষয়গুলা করে তাদেরকে এনগেজ রাখা। পাশাপাশি হলো যে বাবা মা যেমন তার নিজ সন্তানের মধ্যে যে একটু পিছিয়ে পড়া, তার উপরে হয়তো মনের অজান্তেই যেমন একটু বেশি চলে আসে, আমরাও এই কাজটা করব, তবে এটা খুব কশাসলি করতে হবে যাতে অন্যান্য স্টুডেন্টরা বুঝতে না পারে যে স্যাররা বুঝি ওদেরকেই প্রাধান্য দেয়, আমরা বুঝি নাই, সেটা যেন না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে সবচেয়ে আউটস্ট্যান্ডিং ইনফরমেশন সেটা হলো বেজলাইন সার্ভের এই তথ্যটা আমরা ক্লাসে ঝুলিয়ে রাখবো। ক্লাসে আমরা একটা ফর্ম দেখাবো, ওই ফর্মটাই পূরণ করে ঝুলিয়ে রাখবো। আবার ধরেন এখন এপ্রিল মাসে যদি করি, আবার মে মাসের 2nd উইকে গিয়ে যদি আবার আমি বেজলাইন সার্ভে করি, তখন তথ্য যদি চেঞ্জ হয়, সেখানে একজন স্টুডেন্ট আব্দুল করিম, তাকে আমি পেলাম প্রথমে বর্ণ গ্রুপে, যদি এই 1 মাস পাঠদানের পরে তাকে আমি শব্দ গ্রুপে নিয়ে যেতে পারি, তাহলে তার নামটা তখন শব্দ গ্রুপে চলে গিয়ে আবার ওটাকে টানিয়ে রাখবো। এটা যাতে স্টুডেন্টরা বুঝে না পারে, এটা অভিভাবককেও বোঝাতে হবে, এটা কোনো ফলাফল না, বাস্তব পরিস্থিতি বোঝার জন্য, এবং আমরা যারা মনিটরিং মেন্টরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আছি আমরাও যাতে গেলে এটা বুঝতে পারি। আচ্ছা, এরপরে যেটা হলো যে, এবং এই যে এটা ঝুলিয়ে রাখবো 3 মাসে 3টা যেন ঝুলিয়ে রাখা হয়, এটা এরকম না যে আগেরটা ফেলে দিব, না, ওখানে দেয়ালে টানানো থাকবে যাতে দেখলে বোঝা যায় যে গ্রাফটা, ডেভেলপমেন্টের গ্রাফটা যে কেউ দেখলে বুঝতে পারে, বা আপনি দেখলেও যেন বুঝতে পারেন, মানে ইট উড বি অল অফ আওয়ার মেন্টাল স্যাটিসফ্যাকশন টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ইজ দ্য ডেস্টিনেশন অফ আওয়ার স্টুডেন্টস এবং হোয়ার ইজ দ্য দেয়ার প্রেজেন্ট পজিশন, এটা আমরা যেন বুঝতে পারি দেখে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে নিশ্চিতকরণে, এই কাজগুলো আমাদের নিশ্চিত হতে হবে
যদি আমরা এটাকে ভালোভাবে অ্যাচিভ করাতে চাই, সেটা হলো যে প্রত্যেকটা বিদ্যালয়ে স্বরবর্ণের এবং ব্যঞ্জনবর্ণের একাধিক চার্ট যেন থাকে। আমি বলবো যে এখানে স্লিপের টাকার মাধ্যমে, একটা চার্টের দাম খুব বেশি না, চার্ট সংগ্রহ করা, বাজার থেকেও কেনা যায়। আবার আমাদের অনেক গুণী শিক্ষকরা আছেন যারা চারুকলায় যথেষ্ট ভালো, আর্ট অ্যান্ড ক্রাফটসে, তাদের মাধ্যমে এই চার্ট তৈরি করা যায়, আমরা তৈরি করে নিতে পারি, সংগ্রহ করে বিভিন্নভাবে নিতে পারি। আর পাঠের ক্ষেত্রে আমরা এই বর্ণগুলোর উচ্চারণ, এখানে আমি আর বেশ কিছু উদাহরণ আছে, আমরা এগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে। আমাদের বাচ্চাদের হলো আডু, এর মধ্যে যেমন গতকাল আমি এক স্কুলে গিয়েছি, বললাম যে এটা কি বর্ণ, বলে আডুবাঙ্গা ধ, আডুবাঙ্গা দ, আর এটা হচ্ছে দহু। হ্যাঁ, তো এটা তো আসলে ঠিক না। তো এটা সঠিকভাবে দ, ধ, বা এটা রেপ র, ডর র, ঢর র, তারপরে তালব্য স, স, পেটকাটা মদিনাস্য, এই হাতকাটা পেটকাটা আডুবাঙ্গা হাতবাঙ্গা, এরকম কোনো বর্ণের নাম নেই। তো এই বিষয়গুলো আমরা সঠিকভাবে তাদেরকে ব্যবহার সম্পর্কেও নিরাময়মূলক পাঠ দেব, উচ্চারণটাও সঠিকভাবে করাবো, বর্ণটাকেও সঠিকভাবে চেনাবো। আমরা অনেক সময় মনে করি যে কি, যে ধ্বনি বুঝি 1, 2তে অ্যাচিভ হয়ে গেছে, বা বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, ধ্বনি সচেতনতা ক্লাস 4, 5, 3তে দরকার নেই। কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। যেমন আমি গতকালকে এক স্কুলে গিয়ে একটা ক্লাসের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি যে আচ্ছা, তোমরা বলতে পারো চ বর্ণটা আগে বোর্ডে লিখে, যে এইখানে এই আমি কয়েকটা শব্দ বলি, চক, চশমা, এরকম চড়ুই, চাকা, এর মধ্যে কোনো শব্দ আছে কি না, এই বর্ণটা আছে কি না। তো কেউ বলছে আছে, কেউ বলছে আছে না। মজার বিষয় হলো যে যখন বললাম যে, ওই যে বলে কেউ বলছে আছে, কেউ বলছে আছে না, মজার বিষয় হলো যখন বললাম যে জগ, জগ শব্দের মধ্যে এই বর্ণটা আছে কি না, ওখানেও কেউ বলে আছে, কেউ বলে নাই। তো যাকে বললাম যে তুমি তো বললা যে নাই, বুঝলাম, জগের মধ্যে এই চ বর্ণটা বোর্ডে যে লেখা, এটা নাই জগের মধ্যে, আসলে কোন বর্ণটা আছে এখানে, আর বলতে পারে না, আসলে আন্দাজে ঢিল মারা। তো এই জন্য যেটা বলবো যে এই জন্য ধ্বনি সচেতনতা আসলে কনফাইন করা কোনো বিষয় না যে এটা শুধু 1, 2 দরকার। এটা আসলে আমাদের মাতৃভাষা বিষয় বিধেই যে সে বর্ণের ধ্বনি সম্পর্কে সে সচেতন হয়ে গেছে, বিষয়টা নট দ্যাট। এই জন্য আমরা সেই দিকেও একটু খেয়াল রাখবো। এখানে বেশ কিছু কৌশলের কথা, করণীয় কথা বলা আছে। ছবির সাথে বর্ণের মিল করা, বর্ণের সাথে কার চিহ্ন, ফলার উচ্চারণ, এই ফলাটার উচ্চারণ আমরা অনেকেই করাতে পারি না, বা সঠিকভাবে সেইভাবে শিক্ষার্থীরা শিখতে পারে না। তারপরে 14 নম্বরে যেটা হলো যে বাংলা বিষয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণে ম্যানুয়ালে যে কৌশলগুলো আছে, ধ্বনি চিহ্নিতকরণ, ধ্বনির মিলকরণ, ধ্বনির বিভক্তিকরণ, তারপরে আরও অন্যান্য যে বর্ণের বিষয়গুলো, সেগুলো আমরা ধাপে ধাপে নিয়ে আসছি, সেই বিষয়গুলোকেও আমরা গুরুত্ব দেব। যুক্ত বর্ণের সঠিক উচ্চারণ করা, তারপরে জটিল শব্দের একটা তালিকা নেওয়া, এটা আমাদের এই ম্যানুয়ালের শেষের দিকে আছে, আপনারা দেখতে পারবেন। তারপরে কর্মসূচির সময়সীমা, যেটা দেখতে পাচ্ছি যে 3 পর্যন্ত অলরেডি অ্যাচিভ হয়ে গেছে। আজকে 4 থেকে শুরু হবে, 9 এপ্রিল গতকালকে প্রত্যেক উপজেলায় এটা অবহিত করার কথা, যেখানে না হচ্ছে এটা আশা করি এই আজকের মধ্যে হয়ে যাবে। তো এরপরে যেটা হলো যে প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদেরকে ওরিয়েন্ট করা। 13 তারিখ যদিও স্কুল বন্ধ, আমরা 15 তারিখে খোলার দিনে আমরা করে ফেলবো, 13, 14 বন্ধ আছে। তারপরে বেজলাইন সম্পন্ন করা, এটা সময় দেয়া হয়েছে, এটা কোনো স্কুলে একদিনেই সম্পন্ন হয়ে যাবে, যাদের স্টুডেন্ট কম 3, 4, 5 মিলিয়েও কোনো স্কুল আছে যে 30, 40 জন বা 50 জন স্টুডেন্ট, তার তো সময় লাগবে না। যার স্টুডেন্ট বেশি, তার 20 এপ্রিলের মধ্যে আমরা বেজলাইনটা সম্পন্ন করব। তারপরে বেজলাইন সম্পন্ন শেষ হলে স্তরভিত্তিক পাঠটা আমরা 20 এপ্রিল থেকে শুরু করব, এবং 20 এপ্রিল শেষ হলে আমরা এটা ধাপে ধাপে করে আমরা টার্গেট 30 জুলাইয়ের মধ্যে এই কাজটা শেষ করব। তো
তো এইটার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতিটা হলো যে প্রথম কথা হলো যে আমার বেসলাইন সার্ভের জন্য টুলসটা যেটা দেয়া হয়েছে, আমরা স্কুল পর্যায়ে প্রত্যেকটা শিক্ষক, সেটা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক না, যদি প্রধান শিক্ষক অবশ্যই তার তিনিও শ্রেণী শিক্ষক, আমরা সবাই টুলসটা পড়ে নিব, সকল শিক্ষক। পড়ার পরে বুঝতে কোনো সমস্যা থাকার কথা না, যদি থাকে আমরা স্কুল পর্যায়ে প্রথমে সমাধান করব, না হলে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে, অথবা ইউআরসি বা অনেক পিটিআই সুপ ইনস্ট্রাক্টর মহোদয়ও আছেন, তারাও যথেষ্ট এই ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখেন। অথবা বেসলাইন টুলসের উপরে ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, আমারও ভিডিও আছে, আরও অন্যান্য ভালো সমৃদ্ধ ভিডিও আছে, আমরা সেগুলোও দেখে নিতে পারি, সেখান থেকে ধারণা পেতে পারি। তো যাই হোক, প্রত্যেকটি শিশুকে বেসলাইন সার্ভের মজার বিষয় হলো এটা ওই র্যান্ডম স্যাম্পলিংয়ের মতো না যে 100টা ভাতের মধ্যে একটা টিপে আমি বলে ফেলবো, না, প্রত্যেকটা শিশুকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। তবে এটা কোনো পরীক্ষা না, এটা মাথায় রাখতে হবে। তারপরে যেটা হলো যে সুবিধাজনক জায়গায় আমি লিখে রাখবো শিশুর স্তরটা, অর্থাৎ সে যদি বর্ণ স্তরে থাকে তাহলে লিখব এল ফর লেটার, যদি শব্দ স্তরে থাকে তাহলে লিখব ডব্লিউ ফর ওয়ার্ড, যদি সেন্টেন্স লেভেলে থাকে তাহলে এসএন লিখব, এসএন ফর সেন্টেন্স, যদি বোধগম্যতার স্তরে বা গল্প বলা স্তরে থাকে তাহলে আমি লিখব সিএম ফর কম্প্রিহেনশন। তো এভাবে করে আমরা ভাগ করে, এখানে একটা উদাহরণ দেয়া আছে কিভাবে এটা করব। তারপরে এই ফলাফল যাচাই শেষে যখন পাঠদান করাতে যাব, 1 মাস পাঠদান করানোর পরে যদি একটা শিশু বর্ণ স্তর থেকে শব্দ স্তরে যায়, এই ডেভেলপমেন্টটা গ্র্যাজুয়ালি হওয়ার কথা। র্যাপিডলি ডেভেলপমেন্ট হবে না তা না, কিন্তু 1 মাস পাঠ দিয়ে একটা জিনিস বুঝে যাই যে শিক্ষার্থী ক্লাস 3তে বা 4-এ পড়ে এখনও বর্ণ চিনে না, 1 মাস পড়ার পরে সে হঠাৎ করে গাছের মগ ডালে অর্থাৎ গল্প বলার স্তরে চলে যাবে, এটা আশা করা অনেক ক্ষেত্রেই খুবই দুরূহ। এটা হয় না, এটা সায়েন্টিফিক না, লজিক্যাল না। তো এই জন্য আমরা ধাপে ধাপেই স্তরগুলো ডেভেলপমেন্টের দিকে মনোনিবেশ করার চেষ্টা করব, এবং তাহলে এটা শিক্ষার্থীদের জন্য অনেক সহজ হবে। এখানে একটা উদাহরণ দিয়ে বলা আছে যে পাঠদান করার পরে যদি কোনো একজন শিক্ষার্থী সে বর্ণ স্তর থেকে শব্দ স্তরে যায়, তাকে তখন শব্দ স্তরের শ্রেণী ওই শিক্ষকের কাছে ওই যে এসআরএমের জন্য নির্ধারিত 4র্থ পিরিয়ডের 1 শিফটে যে ক্লাসটা, সেখানে তাকে ওই একই রুমের মধ্যে ওই স্যার বা ম্যাডামের আওতায় দিয়ে দিব, তার কাছে হস্তান্তর করব। যদি শব্দ স্তর থেকে বাক্য স্তরে যায়, তাকে বাক্য স্তরে বাক্য দলে পাঠাবো। যদি বাক্য স্তর থেকে হয় তাহলে একটা পর্যায়ে হবে কি যে আইডিয়াল সিচুয়েশন বলতে কোনো কথা নেই, যদি আমরা পদ্ধতিগতভাবে পাঠ দিতে পারি, এই 3 মাস পরে দেখা যাবে যে একটা শ্রেণীকক্ষের যদি 70% বা 80% বা 60% বাচ্চাও শিক্ষার্থীরা তারা যদি গল্প বলা স্তরে বা বোধগম্যতার স্তরে যেতে পারে, তাহলেই আমাদের সাকসেস। কারণ আমরা এখানে বলা হচ্ছে যে 10 নম্বরে বলা সকল শিশুকে বোধগম্যতার স্তরে নিয়ে যাওয়াই হবে আমাদের কাঙ্ক্ষিত সকলের লক্ষ্যমাত্রা। তো এটাকে আমরা এই 5 স্তরে ভাগ করেছি, এটা নিয়ে অনেক কথা হয়ে গেছে, আর না বলি। তারপরে একটু বলি যে আসলে কাকে কোন স্তরে কিভাবে রাখবো, একটু বলার দরকার। যে যারা শুধু বর্ণ চেনে আর তাদের কিছু চেনে না, তারা হলো বর্ণ স্তর। শব্দ স্তর হলো যারা বেশিরভাগ সমস্ত বর্ণ শিখেছে, বেশিরভাগ বর্ণই চিনে কিন্তু পড়তে পারে না, বিশেষ করে যুক্ত বর্ণ আর ফলাযুক্ত শব্দটা চেনে না। যুক্ত বর্ণের শব্দ চেনে না, ফলাযুক্ত শব্দ চেনে না, কিন্তু বাকি শব্দ যেমন কলম এটা বানান করতে পারে, কিন্তু প্রশ্ন এইটা বানান করতে পারে না, হ্যাঁ, বা যুক্ত এইটা বানান করতে পারে না, কিন্তু যেগুলো স্বাধীন শব্দ সেগুলো পড়তে পারে। তো এরা হলো শব্দ স্তরে। বাক্য স্তরে হলো 3-4 বর্ণের শব্দগুলো পড়তে পারে, কিন্তু এখনও বাক্যগুলো সঠিক উচ্চারণ বা বিরাম চিহ্ন সহকারে পড়তে পারে না। যদিও বিরাম চিহ্ন সহকারে পড়ার এটা এনশিওর করা খুবই 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 একটা ইউটোপিয়ান বিষয়, এটা খুবই টাফ। আমি নিজেও অনেক সময় বিরাম চিহ্ন সহকারে পড়তে পারি না, কোথায় পজ দিতে হবে, কোথায় থামতে হবে, কোথায় একটু দ্রুত পড়তে হবে, এটা খুবই টাফ। তারপরে আমরা আইডিয়াল বিষয়টাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এইভাবেই আমরা শিশুদেরকে ডেভেলপ করার চেষ্টা করব।
গল্প স্তর, বোধগম্যতার স্তর, এটা তো বলা হয়েছে যে বোধগম্যতার স্তর যদি 1 মিনিটে 45 থেকে 60টি শব্দ বানান না করে সঠিক উচ্চারণ সহকারে পড়তে পারে, এবং পড়তে পারলেই হবে না, যদি গল্প পড়ে বুঝে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে এটা হলো বোধগম্যতার স্তর। তো আমরা ওটা বোধগম্যতার স্তরে ভাগ না করে মূলত এটা 4টা ভাগেই প্রথমে ভাগ করেছি: বর্ণ স্তর, শব্দ স্তর, বাক্য স্তর এবং গল্প স্তর। আপাতত এটাই, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। এটা বলা হয়ে গেছে যে কাকে কিভাবে লিখব। লেটার বর্ণ স্তরে থাকলে এল, শব্দ স্তরে থাকলে ডব্লিউ, তারপরে ওখানে হলে ইসের গল্প স্তরে থাকলে এসএন, বাক্য স্তরে থাকলে এসএন, গল্প স্তরে থাকলে এসটি, আর বোধগম্যতার স্তরে হলে সিএম। সেটা বলা হয়ে গেছে। এখন এখানে আসেন যে যেই মূল্যায়ন টুলস দিয়ে আমি ব্যবহার করব, মূল্যায়ন টুলসটা আসলে কি? নমুনা। এটা বলা হচ্ছে নমুনা। যদি আমরা আপাতত নির্দেশনা হলো যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কর্তৃক যে প্রণয়নকৃত ম্যানুয়ালের যে মূল্যায়ন টুলসটা নমুনা আকারে দেওয়া হয়েছে, আমরা এটা নমুনা হিসেবে ব্যবহার করব। যদি এর চেয়ে বেটার অপশন কারো থেকে থাকে, ভালো কোনো টুলস আপনি ডেভেলপ করতে চান, সেটাও ব্যবহারও করতে পারেন, এবং সবচেয়ে ভালো হয় ডিপিও স্যারের মাধ্যমে আমাদেরকে অবহিত করলে আমরাও এটাতে সমৃদ্ধ হব। তা না হলে যদি সেই পথে না হাঁটি, তাহলে এই মূল্যায়ন টুলসটাই যাতে প্রত্যেকটা বিদ্যালয়ে অনুসরণ করে বেজলাইন সার্ভেটা হয়, সেই আঙ্গিকে আমরা চেষ্টা করব, মনোনিবেশ করব, এবং মনিটরিং মেন্টরিংয়ের দায়িত্বে যারা আছি তারা এই এনশিওরটা করব। তো এখানে মূল্যায়ন টুলসের যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছি, সেখানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কিছু বর্ণ আছে, এবং কার, বেশ কিছু কার আছে, আর কয়েকটা ফলা আছে। এই কার এবং ফলা, এটা আমরা যদি দেখি যে এখানে একজন শিক্ষার্থী সক্ষমতা অর্জন করেছে, তারপরে আমরা শব্দে যাব। শব্দ, সেখানে কিছু স্বাধীন শব্দ আছে, তারপরে কিছু কি বলে যে কার চিহ্নের শব্দ আছে, কিছু ফলার দ্বারা নির্ধারিত কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর থেকে। তবে এখান থেকে বলা হচ্ছে যে 10টা, কমপক্ষে আমরা 10টার মধ্যে যদি 60টা পারে, তাহলে আমরা মনে করব যে সেইখানের গ্রাজুয়েট সে হয়ে গেছে, সেইটা সে পাশ করেছে, অর্থাৎ উত্তরণ করেছে। পাশ করা ঠিক না, অ্যাচিভ হয়েছে। অর্থাৎ যদি 10টা বর্ণ মিনিমাম জিজ্ঞাসা করব র্যান্ডমলি, এর বাইরেও যে কোনো বর্ণ দিতে পারি, যে কোনো বর্ণ আপনার মনে হতে পারে যে এই বর্ণগুলো যদি সে চিনে, তাহলে 10টার মধ্যে 60টা পারে, তাহলে তাকে আপনি নিয়ে যাবেন শব্দ স্তরে। শব্দ স্তরের মধ্যেও এরকম 10টা। তবে এই 10টা খেয়াল করতে গিয়ে যদি আপনি 3টাই জিজ্ঞাসা করেন এই ফলার, আর বাকিগুলা যদি জিজ্ঞাসা করেন কারের, তাহলে এটা জাস্টিফাইড হবে না। আপনি একটু এই কি বলে সহজ থেকে কঠিনের দিকে যাবেন, এই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হলো যে প্যাসেজটা দেয়া আছে গল্প বলা। তো গল্প বলা প্রথমে আপনি বাক্য পড়তে দিলেন, যদি পড়তে পারে, গল্প বলার অ্যাবিলিটিটা হয়, তাহলে তখন বোধগম্যতার স্তরে যাব। এই বোধগম্যতার স্তরের জন্য আমার কিছু প্রশ্ন দেয়া আছে, বোধগম্যতার স্তরের জন্য কিছু শব্দ দেয়া আছে। সেই শব্দগুলো আপনি চাইলে এর অর্থ জানতে পারেন বা এর প্রয়োগ জানতে পারেন, যে পুকুর দিয়ে আরও 2-1টা বাক্য বলো। হ্যাঁ, তো এই বলার মাধ্যমে আপনি তার কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনি যাচাই করতে পারবেন। তো এই আরেকটা নমুনাও প্যাসেজ দেয়া আছে। এই প্যাসেজের মধ্যে আবার কিছু প্রশ্ন একটু ডিফিকাল্ট করে করানোর চেষ্টা করা হয়েছে। এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রশ্নটা একটু বেশি আছে, ওখানে একটু নলেজের প্রশ্নটা, নলেজ টাইপের কোশ্চেন, এই সব কয়টা করা হয়েছে। তো যাই হোক, এইভাবে আমরা করে বেজলাইন সার্ভেটা করার পরে আমরা এই ডকুমেন্টেশন ফর্মটা হলো এই যে এই 4 স্তরে মূলত আপাতত আমরা বোধগম্যতার স্তরের রেকর্ডটা রাখবো না। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে গল্প স্তরেই যদি যেতে পারে, তাকেই আমরা ধরে নিব, এটা আমাদের আলটিমেট টার্গেট। কারণ বোধগম্যতাটা বিষয়টা এরকম যে এটা পড়ে বুঝতে পারা, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, ইটস টাফ টাস্ক, এবং এর জন্য আলাদা কিছু কৌশল আছে। তো আমরা সেই দিকে না গিয়ে আপাতত রেকর্ড কিপিংটা আমরা এই 4টা গ্রুপেই করব, বর্ণ, শব্দ, বাক্য, গল্প। ওটা আইডিয়াল সিচুয়েশনটা বোঝার জন্য আমরা রাখা হয়েছে। তো আমরা রেকর্ডটা এইভাবে রেকর্ডটা সংরক্ষণ করে এখানে শিক্ষার্থীদের নাম এই সেই লিখে আমরা শিক্ষকের স্বাক্ষরটা, মূল্যায়নকারী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর, এখানে আমরা শুধু টিক চিহ্ন দিলেই হবে।
এখানে নামটা লিখে রাখবো। আর সবচেয়ে সুবিধা হয়, হাজিরা খাতায় তো নাম আছে, আপনাদের কাজ কমানোর জন্য আমরা যদি ক্রমিক নাম্বারটা দিয়ে রাখি তাহলেও হয় আপাতত। আর যদি আপনি সংক্ষিপ্তভাবে পুরা নাম, যেমন সানাউল হক, সানাউল লিখে রাখলেন, যেমন আমার তো বিশাল নাম, এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে, মোহাম্মদ খালেদ শফিউল্লাহ জাবেদ, দরকার নেই খালেদ লিখে রাখলেন, জাবেদ লিখে রাখলেন, যা লিখেন এরকম যে কোনো একটা সংক্ষিপ্ত আকারেও নাম লিখে আপনি রেকর্ডটা কিপিং করতে পারেন। ওই রেকর্ড কিপিং অনুসারে যার যেই লেভেল, ওই লেভেলে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। এবং ভালো হয় যে এটা দিয়ে রেখে, পেন্সিল দিয়ে দিয়ে রাখলেন, দিয়ে রেখে আপনি শ্রেণীকক্ষে ঝুলিয়ে রাখবেন। এখন আমরা আসি যে বাংলা বিষয়ের ম্যানুয়ালের আলোকে কিছু কৌশল আমরা এই নির্দেশিকায় দিয়েছি, যেটা আমাদের বাংলা বিষয়ের প্রশ্ন আসতে পারে যে এটা কেন দেয়া হয়েছে। এটা দেওয়া হচ্ছে যে ইটস এ ন্যাশনাল ডকুমেন্ট এবং ন্যাশনাল ইনস্ট্রাকশন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের আলোকেই, নির্দেশনার আলোকে, এই অ্যাপ্রুভালের আলোকে বাংলা বিষয়ের প্রশিক্ষণটা হয়েছে। কিন্তু প্রশিক্ষণ তো সবাই পায়নি, একটা স্কুলের 2 জন করে শিক্ষক পেয়েছে, অনেকে অবসরে চলে গেছে, কেউ বদলি হয়ে গেছেন, কেউ হয়তো এখন আর, যখন প্রশিক্ষণটা পেয়েছেন তখন বাংলা পড়াতেন, এখন হয়তো বাংলা পড়ান না, এখন হয়তো বিজ্ঞান পড়ান, আবার এখন যিনি বাংলা পড়ান তিনি হয়তো প্রশিক্ষণ পান না, নানা সিচুয়েশন থাকতে পারে। এই জন্য আমরা ওই আইডিয়াল সিচুয়েশনটা দিয়েছি যে ধ্বনি চিহ্নিত করানোর জন্য শিখন শেখানো প্রক্রিয়াটা কিভাবে হবে। ধ্বনি চিহ্নিতকরণের ক্ষেত্রে প্রধানত 3 ভাগে এই কাজটা করা হয়। একটা হলো ধ্বনি চিহ্নিতকরণ, তারপরে হলো ধ্বনির মিলকরণ আর ধ্বনির বিভক্তিকরণ। এখন এই ধ্বনির মিলকরণটা কিভাবে হবে, যে সেটাও এখানে নমুনা আকারে দেয়া আছে, আমি আর বিস্তারিত না পড়তে যাই। তারপরে ধ্বনির বিভক্তিকরণটা কিভাবে হবে এটাও দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। খুব সহজ সরল বাংলায় লেখা আছে, এবং কোথাও না বুঝলে আপনার বাংলা বিষয়ে ওই স্কুলে যিনি প্রশিক্ষণ পেয়েছে তার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আপনার বাংলা বিষয়ের যিনি মাস্টার ট্রেনার, তাদের কাছে, একটা উপজেলায় 6জন 7জন করে বাংলা বিষয়ের মাস্টার ট্রেনার থাকে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। অথবা সংশ্লিষ্ট ক্লাস্টারের এইও, উপজেলা শিক্ষা অফিসার অথবা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টরগণ, তাদের মাধ্যমে, অথবা ইউআরসি, পিটিআই, তাদের মাধ্যমে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। ধ্বনির পরে যে বিষয়টা আসে, বর্ণ চিহ্নিত করানোর ক্ষেত্রে শিখন শেখানোর প্রক্রিয়াটা কিভাবে হবে তার জন্য কিছু উদাহরণ এবং নিয়ম কানুন এখানে বলা আছে। তারপরে বর্ণ বা কার চিহ্নের, বর্ণের সাথে কার চিহ্নের মিলকরণ, এইটা কিভাবে শিখাবো সেইটার জন্য কিছু নিয়ম এবং নির্দেশনা উদাহরণ সহকারে দেয়া আছে। তারপরে বর্ণ এবং শব্দাংশের মিলকরণ, শিখন শেখানো প্রক্রিয়া কিভাবে অর্জিত হবে তার জন্য নিয়ম নীতিমালা দেয়া আছে। তারপরে অনুচ্ছেদ পাঠের ক্ষেত্রে, আচ্ছা, আমরা অনুচ্ছেদ যে পাঠ করি এটাকে বলা হয় ডিকোড করা। অর্থাৎ ডিকোড কি, কোডিং হলো আমরা যে বিষয়গুলো লিখতেছি এটা হলো কোডিং। কারণ আমি কি করে বুঝবো যে এই বর্ণমালাটা অ, আরে আমার এটা স্বতঃসিদ্ধ বিষয় দেখে, আমি তো চাইনিজ কোনো বর্ণমালা চিনি না, আমি আরবি যদি না চিনি, আমি যদি হিন্দি বর্ণমালা না চিনি তাহলে তো চিনি না। তো আসলে লেখা যা কিছু, ইটস এ কোড। এই কোডটাকে অনুচ্ছেদকে মানে কি বলে, তৈরি শব্দযোগে জানা বর্ণ দিয়ে, যেটা আমরা যেই নামে জানি সেই নামে যদি পড়তে সক্ষম হওয়া বা পাঠোদ্ধার করা, অর্থাৎ দেখে পাঠ উদ্ধার করা যে এর মধ্যে কি বলা আছে, সেই সাংকেতিক ভাষাটাকে, বর্ণটাকে যদি আমি একটি সাংকেতিক সিম্বল হিসাবে নেই, সেই সাংকেতিক সিম্বলটাকে রিড আউট করা, এটাই হলো ডিকোড। এক অর্থায় পাঠোদ্ধার, পাঠ করা। তো সেই ডিকোডিংটা আমি কিভাবে করব তার জন্য কিছু কৌশল দেয়া আছে। এরপরে যেটা আছে আমাদের এই ম্যানুয়ালের সবচেয়ে বড় বিউটি, এবং এই বিউটির জন্য সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার আমাদের কয়েকজন শিক্ষক, বিশেষ করে জনাব পার্থসারথী সাহা, বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, তিনি ছিলেন এই কার্যক্রমে। তারপরে আমাদের সাবিনা আক্তার আপা, উনি বিশ্বাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, এবং বরিশালের ধর্মাদি স্কুলের দিয়াপাড়া স্কুলের আমাদের শাহানুর আপা,
উনিও এই কাজে ছিলেন। সার্বিক এই কাজের সাথে আমরা ছিলাম আরও 2 জন প্রধান শিক্ষক, সিস্টার ডে স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক নবীনা আপা এবং বরিশালের বাবুগঞ্জের রহমতপুর স্কুলের প্রধান শিক্ষক মোক্তার স্যার, সাথে ছিলাম আমি, তারপরে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আপা, তারপরে শিল্পী আপা উজিরপুরের এটিও, তো আরও সাথে আমাদের বাকেরগঞ্জের টিও স্যার ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং সাথে ছিলেন আমাদের বরিশাল সদর উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন খলিফা মহোদয়। আমরা সবাই মিলেই মূলত এই কাজটা করেছি, কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট যদি যায় এইটা করার ক্ষেত্রে সেটা হলো আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। তারা ক্লাসের যেহেতু মূল প্র্যাকটিশনার, তারা এই কাজটি খুব দরদ দিয়ে করেছেন, যে বর্ণমালার সাথে বেশ কিছু উদাহরণ দিয়েছেন, কার চিহ্ন দিয়ে কিভাবে, এখানে একটু নির্দেশনা দেয়া আছে, বিকল্পভাবে আপনি করতে পারেন দক্ষতা উদাহরণগুলো। এরপরে যে আরও বিউটিটা সেটা হলো যে 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের, 3য় শ্রেণীর আমরা প্রথমে দেখতে পাচ্ছি, সেখানে প্রত্যেকটা অধ্যায়ে যেমন আমাদের কথার মধ্যে কি কি যুক্তবর্ণ আছে ওনারা খুঁজে পেয়েছেন এই 3টা যুক্তবর্ণ এই গোটা অধ্যায়ের মধ্যে। সেই যুক্তবর্ণ ভেঙে দেখিয়েছেন, যুক্তবর্ণটা কি কোন শেইপে আছে, সেটা ভাঙলে কি হবে, সেই যুক্তবর্ণ দিয়ে আরও বিকল্প কিছু নতুন শব্দ, প্রত্যেকটা নতুন একটা করে উদাহরণ। চাইলে আপনি চিন্তা করলে আরও একটা না আরও আপনার শিক্ষার্থীকে 3টা 5টা শেখান, একটা ভাবনা দেয়া হলো যে না এভাবে নতুন শব্দ তৈরি করা যায়। তারপরে সেই জটিল বা নতুন কঠিন শব্দের উচ্চারণ অনুশীলন কিভাবে করাবো সেটার আলোকেও কিছু উদাহরণ দেয়া আছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা দেখেন যে এটা 3য় শ্রেণীর, এটা 3য় শ্রেণীর একেবারে সেই উদাহরণটা 3য় শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু শেষে এই যে 29 নম্বর অধ্যায়, সেটা হলো প্রতিযোগিতায় নাম লিখি, সেখান দিয়ে গিয়ে শেষ হয়েছে। তারপরে আবার 4র্থ শ্রেণীটাও এইভাবে হয়েছে, সেখানেও ওই যুক্তবর্ণের গঠন, যুক্তবর্ণের উচ্চারণটা কি হবে, নতুন শব্দ কি হতে পারে, এই কাজটা যে ম্যাডাম করেছেন তিনিও আবার 2টি করে উদাহরণ দিয়েছেন। তারপরে আবার জটিল শব্দ তিনি আরেকটু বেশি কাজ করেছেন, অর্থাৎ প্রত্যেকটা যুক্তবর্ণের আবার আগের উদাহরণে আমরা একটা করে দেখেছি, এখানে 2টি করে উদাহরণ দেওয়া হয়েছে, আবার অর্থও দেওয়া হয়েছে, যে সেই যেমন অসহ্যর অর্থটাও উনি দিয়ে দিয়েছেন। বেশ একটা ভালো কোয়ালিটি কাজ ওনারা করার চেষ্টা করেছেন। দেখেন মানুষের কাজের কিছু ভুল ত্রুটি থাকেই, কাজ করবেন না ভুল নাই, আপনি একেবারে নিধিরাম সর্দার হয়ে পার উপরে পা দুলিয়ে সমালোচনা করতে পারবেন। এই কাজের মধ্যে মুদ্রণগত কিছু ভুল থাকতে পারে, টাইপিং মিস্টেক থাকতে পারে, তাড়াহুড়ো করার কারণে কিছু ভুল থাকতে পারে, এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কত পার্সেন্ট ভুল আছে, আমার মনে হয় 2% 5% ভুলও পাবেন না, অ্যাট বেস্ট পাইলে না হয় 5%, আর 95% তো ওকে, আপনি সেইভাবে দেখেন। আর একটা বিষয় হলো যে আমি কেন এই কাজে জড়িত ছিলেন না, সামনে থাকবেন, এটাই হলো কথা। তো আমরা এখানে দেখেন যে 4র্থ শ্রেণীর সেই অধ্যায় ধরে এখানে আমরা কাজটাকে বন্টন করা হয়েছে। তারপরে 4র্থ শ্রেণীর শেষে 5ম শ্রেণীরও ওই একইভাবে, এখানেও উদাহরণ ওই একটা করেই দেওয়া হয়েছে, যদিও আমি না এখানে নতুন শব্দের 2টো করেই উদাহরণ দেওয়া হয়েছে, ফাইন, যদিও এখানে আবার ওই অর্থটা দেয়া হয় নাই। তো আসলে এখানে ইউনিফর্মিটিটা থাকলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, তাড়াহুড়োর কারণে আমিও একটা ত্রুটি ধরিয়ে দিলাম, স্মরণ করিয়ে দিলাম। এটা আমাদের তাড়াহুড়োর কারণে আমাদের অ্যাজ এ টিম আমরা সেই পরিমাণে সময় দিতে পারিনি, তারপরও বেশ সময় লাগছে। আসলে খুব দ্রুততার সাথেই কাজটি উঠিয়ে নিতে হয়েছে, সেই জন্য কিছু ভুল ত্রুটি, কিছু অসামঞ্জস্যতা থাকতে পারে, ব্যত্যয় বিচ্যুতি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখব। তো এরপরে কিছু জটিল শব্দ দেয়া হয়েছে। তো আমরা এই হলো বিষয়টা, এইটাকে আমরা অ্যাচিভ মানে করে আমাদের যে মূল টার্গেট, আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা যাতে শিখতে পারে, তারা যেন পড়তে পারে, দেখে পড়তে পারে, বানান করতে পারে, যুক্তবর্ণগুলো চিনতে পারে, আপাতত এই আমাদের মানে কি বলে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যাতে আলোর মুখ দেখে, এই উদ্দেশ্য যাতে সফল হয়, এর জন্য ক্রেডিট হলে আপনার আমার সকলের হবে, যদি ডিসক্রেডিট হয় অল অফ উই উড বি রেসপন্সিবল।
and all of we would be asked in front of Allah subhanahu wa ta'ala one day, because it is all of our duty and all of our responsibility. এটা এককভাবে আমরা দায় কাউকেই দিতে পারি না, এটা গোটা সিস্টেম হিসাবে এই দায়ভার আমাদের সকলের। তাই আসুন সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত মাঠ পর্যায়ের মেন্টরিং মনিটরিং কর্মকর্তাবৃন্দ, আমি সহ প্রাথমিক শিক্ষা পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে সকলের প্রতি সবিনয় আহ্বান জানাই, আসুন আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আমাদের আন্দোলন হবে একজন শিশুও বাকি থাকবে না পঠন দক্ষতার। এ হলো আমাদের ইউটোপিয়ান আলটিমেট টার্গেট। এখন আমাদের কর্মদক্ষতা দিয়ে কোথায় পৌঁছতে পারি, কোথায় আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যেতে পারি, তাই আগামী দিনের ভবিষ্যৎ বলে দেবে। তো আমার এই ভিডিওটি এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।